সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, বাংলাদেশে কিডনি রোগীদের সংখ্যা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কিন্তু পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে এই সংখ্যাটা অনেক বেশি হতে পারে। বিভিন্ন সূত্র কিন্তু বলছে যে বাংলাদেশে প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনো ধরনের কিডনিজনিত সমস্যায় ভুগছে। এদের মধ্যে কিডনিজনিত সমস্যা অর্থাৎ কিডনি স্টোনের সমস্যা কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই কিডনি স্টোন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই কিডনি স্টোন নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার আসফার উদ্দিন শেখ 1969 সালে জানুয়ারি মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ নুসরাত। আর আজকে যারা দেখছেন এনটিভিতে প্রোগ্রাম দেখছেন তাদেরও ধন্যবাদ। স্যার, কিডনি পাথর বলতে আসলে কি বোঝায়? আমাদের শরীরে বিভিন্ন জায়গায়, যেমন পিত্তথলিতে, মূত্রথলিতে, কিডনিতেও পাথর হয়। এগুলো সাধারণত রক্তের ভিতরে যেসব বিভিন্ন ধরনের এলিমেন্টস থাকে, যেমন ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট, এগুলো কম্বিনেশন হয়ে একসাথে মিশে কোনো কোনো পরিস্থিতিতে পাথর তৈরি করে। বাইরে যেমন প্রকৃতিতে যেমন পাথর তৈরি হয়, শরীরের ভিতরেও এরকম পাথর তৈরি হয়। তো কিডনিতে যখন এরকম পাথর তৈরি হয় সেগুলোকে আমরা কিডনি স্টোন বলি। কিডনি পাথর কি কি কারণে এটি হচ্ছে বা কারা ঝুঁকিতে রয়েছে এই কিডনিতে পাথর হবার? অনেক ক্ষেত্রে আমরা কারণ জানি না, কিন্তু যেসব কারণগুলো জানি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুপার স্যাচুরেশন অফ দ্য ইউরিন। তার মানে হচ্ছে যে প্রস্রাব যদি খুব ঘন হয়ে যায়, মানুষ যারা পানি কম খায়, ইউরিন গাঢ় হয়, তাদের কিন্তু প্রস্রাবে এর পথে মানে মূত্রতন্ত্রে পাথর হতে পারে। কেন হয়? কারণ প্রস্রাবে যখন পানি কমে যায় তখন নিউট্রিয়েন্ট, অন্য যে সমস্ত ক্যালসিয়াম, ফসফেট, এগুলো বেড়ে যায়। বেড়ে গেলে তারা ক্রিস্টাল ফর্ম করে গ্র্যাজুয়ালি ওগুলো ডিপোজিট হয় কিডনিতে আর স্টোন তৈরি হয়। এছাড়া আরও অনেক কারণ আছে, যেমন ইনফেকশন একটা অন্যতম কারণ। কিছু কিছু ইনফেকশন আছে যেগুলো কিডনিতে পাথর করে। তাছাড়া কিছু মেটাবলিক কারণ বলি আমরা, যেমন যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে, যাদের রক্তে ক্যালসিয়াম বেশি থাকে, যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম বলে একটা অসুখ আছে, ওদের ক্যালসিয়াম বেশি থাকে, ইউরিনেও বেশি থাকে, রক্তেও বেশি থাকে। এরকম মেটাবলিক কারণ আছে। বাচ্চাদের হাইপার জ্যান্থিন ইউরিয়া, হাইপার সিস্টিন ইউরিয়া কতগুলো আছে, তাদের এগুলো হয়। আর প্রস্রাবের রাস্তায় কোনো বাধা যদি হয়, ব্লক যদি থাকে, তাহলে কিন্তু সেখান থেকেও ইউরিনে পাথর হতে পারে। যে কোনো রোগের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রাথমিক কিছু সাইন সিমটম থাকে। আপনার কাছে একটু জানতে চাইবো যে সেই লক্ষণগুলো আসলে কি কি? অনেক ক্ষেত্রে কিডনির পাথরের কোনো সিমটম থাকে না, ওর অনেক ক্ষেত্রে থাকে। যখন সিমটম থাকে তখন সেগুলো দেখা যায় সাধারণত উপরের পেটের পিছন দিকে সেখানে ব্যথা করে। অনেক সময় এগুলোকে আমরা লো ব্যাক পেন বা মেরুদণ্ডের হালকা ব্যথা বলে থাকি, কিন্তু যখন একটা ইমেজ করা হয় তখন দেখা যায় যে তার কিডনিতে পাথর আছে। এছাড়া অনেক সময় প্রচণ্ড ব্যথা হতে পারে। যদি পাথর কিডনি থেকে মূত্রনালী বা ইউরেটারে নেমে আসে তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। তাছাড়া প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, স্পেশালি মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায়, তার জন্যেও সেটাও একটা সিমটম। তাছাড়া ইনফেকশন হতে পারে। যাদের কিডনিতে পাথর হয় ওদের কিন্তু ক্রনিক ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস, এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই সমস্ত অসুখ নিয়ে ব্যথা, জ্বর, মেরুদণ্ডে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে সাধারণত। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে ব্যাক পেন হয়, যখন ব্যাক পেনটি হচ্ছে তখন কিন্তু আমরা পেন কিলার খেয়ে সাময়িকভাবে সেই ব্যথাটাকে আমরা সাপ্রেস করে রাখি, কিন্তু কখনোই হয়তো ওই চিন্তাটা আমাদের মাথায় আসে না যে সেটি আসলে কিডনি স্টোনের কারণে সেই ব্যথাটা হচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? কোমরে ব্যথার অনেক কারণ থাকতে পারে। সো যদি না জেনে শুধু পেইন কিলার খাওয়া হয়, এটা অনেক ক্ষতির কারণ হয়। আমি অনেক রুগীকে দেখেছি যাদের কিডনিতে পাথর আছে, কিডনি নালিটা ব্লক হয়ে কিডনি পার্শিয়ালি ড্যামেজ আছে, তারপরেও কিন্তু তারা লো ব্যাক পেন মনে করে ব্যথার ওষুধ খাচ্ছে। এই প্রত্যেকটা ব্যথার ওষুধ কিন্তু কিডনি নেফ্রোটক্সিক, কিডনিকে আরও ড্যামেজ করে। সো এই কিডনি ব্লক অবস্থায় যদি এই সমস্ত অলরেডি ড্যামেজ কিডনির উপরে যদি আরও ব্যথার ওষুধ খাওয়া হয়, আরও সেটা ক্ষতি হবে। সো যাদের এরকম ব্যাক পেন আছে তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিয়ে কী কারণে ব্যাক পেন হচ্ছে জেনে
তারপরে চিকিৎসা করতে হবে। স্যার, বিশেষজ্ঞ যারা রয়েছেন অনেক সময় বলে থাকেন যে যাদের ঘন ঘন ইউরিন ইনফেকশন হয়, অর্থাৎ রিকারেন্ট ইউরিন ইনফেকশন, তাদের ভবিষ্যতে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটি কি আসলে সত্য কিনা আসলে, বা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কিনা? এটি অতীব সত্য। কারণ হচ্ছে যে এক ধরনের পাথর আছে যেটাকে আমরা ইনফেক্টেড স্টোন বা ট্রিপল ফসফেট স্টোন বলি। সেটাতে কিন্তু ইনফেকশন হয়। ইনফেকশনে কতগুলো ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ওরা নাইট্রেটকে নাইট্রাইটে কনভার্ট করলে ইউরিনের পিএইচ চেঞ্জ হয়। এটা কনভার্ট করলে ইউরিনের অ্যামোনিয়া ইউরিয়া লেভেল বেড়ে যায়, ঠিক আছে, দিয়ে পিএইচ চেঞ্জ হয়। যখন পিএইচ চেঞ্জ হয়ে যায় ইউরিনের, তখন কিন্তু ওই ক্রিস্টালগুলো মোর ডিপোজিট হতে থাকে। তখন এই ট্রিপল ফসফেট বা ইনফেক্টেড স্টোন এই কারণে হয়। এটা একটা ইম্পর্টেন্ট কারণ, ইনফেকশন। যাদের কিডনিজনিত এই ধরনের সমস্যা হচ্ছে, অর্থাৎ স্টোন যাদের হচ্ছে, আপনি কিছু লক্ষণের কথা বলছিলেন, তো এই ধরনের লক্ষণ নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, তখন প্রাথমিক অবস্থায় কি ধরনের টেস্ট আপনারা করতে দেন? আমরা প্রথমে সাধারণ টেস্ট দিয়ে শুরু করি, যেমন ইউরিনের রুটিন এক্সামিনেশন। এটা করলে অনেক সময় ওখানে ইনফেকশনের সাইন থাকে, অনেক সময় মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া বা আরবিসি রেড সেল যায়, ওটাও একটা ইন্ডিকেটর যে পাথর আছে। তাছাড়া একটা সিম্পল এক্সরে কেইউবি যেটাকে আমরা বলি, এক্সরে করলে প্রায় 90% স্টোন কিন্তু রেডিও ওপেক, মানে এক্সরেতে ধরা পড়ে। সে একটা সিম্পল এক্সরেতে কিন্তু এটা ধরা যায়। তাছাড়া আলট্রাসনোগ্রাম আছে। অনেক সময় ছোট পাথর আছে এগুলোতে ধরা পড়ে না, সেক্ষেত্রে আমাদের একটা সিটি স্ক্যান করতে হয়। এগুলোই সাধারণ পরীক্ষা আমরা করে থাকি। কখন আপনারা কেউবি থেকে সিটি স্ক্যানের জন্য আপনারা সাজেস্ট করে থাকেন? এটা সাধারণত দেখা যায় যে পেশেন্টের সিমটম আছে, টিপিক্যাল ক্লাসিক পেইন আছে, কিন্তু এক্সরেতে কিছু পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে, এবং স্পেশালি যদি পাথরটা ইউরেটারে বা মূত্রনালীতে হয়, যেটা কিনা ছোট স্টোন, এক্সরেতে দেখা যায় না, আলট্রাসনোগ্রামে বোঝা যায় না, সেটার জন্য আইডিয়াল টেস্ট হচ্ছে সিটি স্ক্যান, প্লেন সিটি কেইউবি করা হয়। যখন টেস্টগুলো করা হলো এবং ডায়াগনোসিস করা হলো যে ওনার কিডনি স্টোন রয়েছে, তখন কি ট্রিটমেন্ট প্রোটোকলটা ডিপেন্ড করে যে কিডনির স্টোনের যে সাইজ সেটির উপরে? অবশ্যই সাইজ একটা ব্যাপার। সাইজ ছাড়া আরও ব্যাপার হচ্ছে যে পাথরটা কোন জায়গায় আছে, লোকেশন। আমরা জানি যে কিডনির ভিতরে প্রায় 13টা ক্যালিক্স বা চেম্বারের মতো আছে। তো কোন ক্যালিক্সের ভিতরে আছে, সাইজ কি আছে, স্টোনের কনসিস্টেন্সি কত শক্ত স্টোন, তার উপরে ডিসাইড করা হয় যে কী ধরনের চিকিৎসা আমরা দেব। কিডনি স্টোনের আধুনিক কি চিকিৎসা রয়েছে এবং বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট বা এই প্র্যাকটিস হয় কিনা? সব ধরনের আধুনিক চিকিৎসা অ্যাভেলেবল আছে, আমরা দিয়ে থাকি। আধুনিক চিকিৎসার মধ্যে আছে যে যদি ছোট পাথর হয়, যদি আমি বলেছি যে চেম্বার এগুলো উপরের দিকে থাকে, আপার অ্যান্ড মিডল ক্যালিক্স বলি আমরা, ওইখানে স্মল স্টোন আমরা জাস্ট বাইরে থেকে শক ওয়েভ দিয়ে ওটাকে ক্রাশ করে দিতে পারি, কোনো অপারেশনই লাগে না অ্যাকচুয়ালি। তখন ওটা ইউরিনের সাথে পাথরগুলো বের হয়ে যায়। আচ্ছা, আবার ছোট স্টোনের ক্ষেত্রে আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে একটা পাতলা টিউবের মতো, যেটাকে আমরা ফ্লেক্সিবল ইউরেট্রোস্কোপ বলি, ওইটা দিয়ে কিডনি থেকে পাথর নিয়ে আসতে পারি। তারপরে ওখানে লেজার দিয়ে ক্রাশ করে দেওয়া যায়, সেটা মিনিমাল ইনভেসিভ। আর বড় পাথর যদি হয়, তাহলে আমরা পিঠের পিছনে দিয়ে একটা ছোট হোল করে আমরা ওই পাথরটা বের করে, এটাকে পিসিএনএল বলে। তো এগুলো সবই আধুনিক চিকিৎসা, উন্নত বিশ্বেও এগুলো দেওয়া হয়, আমরাও বাংলাদেশে দিয়ে থাকি। অধিকাংশ ক্ষেত্রে অ্যাডাল্ট পারসন যারা রয়েছে তাদেরই কিডনি স্টোন হয়, কিন্তু কিডনি স্টোন কি বাচ্চাদেরও হয়ে থাকে? হ্যাঁ, কিডনি স্টোন বাচ্চাদের হয়ে থাকে। আমি প্রথমেই যে বলছিলাম মেটাবলিক কারণে যে স্টোন হয়, যেমন জ্যানথিন স্টোন এবং সিস্টিন স্টোন বলে দুই ধরনের স্টোন আছে, সেইগুলো কিন্তু বাচ্চাদের খুব বেশি হয়। আর বাচ্চাদের ইনফেকশন, যাদের ইউরিনারি পথে ব্লক আছে, লাইক স্টেনোসিস ভালভ, ওদের ইউরিন রিটেনশন হয়, ওদের ক্ষেত্রে প্রস্রাবের থলিতে ইনফেকশন হয়। আর একটা কারণ আছে, যাদের ভিটামিন ডেফিসিয়েন্সি, ম্যাল নিউট্রিশন, ওদের কিন্তু ওই ব্লাডার স্টোন হয় অনেক। স্পেসিফিক কোন কোন ভিটামিন যদি অভাবজনিত অবস্থা থাকে তখন তার কিডনি স্টোন হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকে? এটা দেখা যাচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে তাদের স্টোন হয়, ব্লাডার স্টোন, আর সাথে সাথে ইনফেকশনও অ্যাসোসিয়েটেড থাকে। সো এইসব ক্ষেত্রে কিছু কেস পাওয়া যায়, বড় বড় ব্লাডার স্টোন নিয়ে আসে। স্যার, অক্সালেট নামক, যতটুকু আমরা জানি যে অক্সালেট জাতীয় খাবার খুব বেশি গ্রহণ করলে তখনও কিডনি স্টোন হবার সম্ভাবনা থাকে, এই বিষয়টি যদি আমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলতেন। ইউরিনারি সিস্টেমে যেসব স্টোন হয় তাদের মধ্যে সব থেকে কমনেস্ট যেটা আমরা বলি ক্যালসিয়াম অক্সালেট। তার মানে এর কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম এবং অক্সালেট। তো শরীরে যখন অক্সালেটের পরিমাণ বেড়ে যায়, অক্সালেট থাকে কিছু কিছু ফুডে, লাইক ওই যে স্পিনাক মানে পালং শাক, তারপরে যেগুলো মাটির নিচে যেগুলো হয়
শালগম, গাজর এগুলোতে থাকে ফুডের ভিতরে। আচ্ছা। তারপরে চকলেট এগুলোর ভিতরে থাকে। সো অক্সালেট যদি শরীরে বেশি হয়ে যায় তখন কি হয়, ইউরিনের একটা ক্যাপাসিটি থাকে অক্সালেট এক্সক্রিট করার। এক্সেসিভ অক্সালেট হয়ে গেলে সেই এক্সেসিভ অক্সালেট কি ইউরিনের ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্রিস্টাল ফর্ম করে ওটা কিডনির মধ্যে জমা হয়, তখনই স্টোন হয়। সো অক্সালেট হ্যাজ এ ডেফিনিট রোল। স্যার, যখন রোগীরা আপনাদের কাছে এরকম কিডনি স্টোনের ডায়াগনোসিস নিয়ে আসেন তখন তাদের খাদ্যাভ্যাস, এই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? স্টোনটা যখন আমরা বের করি অপারেশন করে অথবা যেভাবেই বের করি, করার পরে স্টোনটা অ্যানালাইসিস করি যে স্টোনটার নেচার কি। কয়েক ধরনের স্টোন আছে, যেমন ক্যালসিয়াম অক্সালেট আছে, ক্যালসিয়াম ফসফেট আছে, ইউরিক অ্যাসিড আছে। তো কোন ধরনের স্টোন জেনে আমরা সাধারণত ডায়েটারি অ্যাডভাইস দিয়ে থাকি। যেমন কারো যদি ইউরিক অ্যাসিড স্টোন হয়, প্রবাবলি তার বডিতে ইউরিক অ্যাসিড বেশি আছে, যেটাকে আমরা হাইপার ইউরিসেমিয়া বলি। তো সেই ক্ষেত্রে তার হয়তো জয়েন্ট পেন বা গাউট আছে, সেই জন্য হচ্ছে, বা সে খুব বেশি রেড মিট খায়, সেই জন্য হচ্ছে। রেড মিটে ইউরিক অ্যাসিড থাকে, তখন আমরা তাকে বলি যে আপনি রেড মিট খাওয়া কমান, তাহলে আপনার ইউরিক অ্যাসিড কমে যাবে। যদি সে কমাতে না পারে তখন আমরা একটা কমানোর মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি। আর কমন অ্যাডভাইস হচ্ছে যে সবাইকে যাদের ইউরিনারি স্টোন হয় তাদেরকে কমন অ্যাডভাইস হচ্ছে পর্যাপ্ত পানি খাওয়া, যাতে এই যে ক্রিস্টালগুলো তৈরি হয় এই ক্রিস্টালগুলো ওয়াশ আউট হয়ে যায়, এই ক্রিস্টালগুলো কিডনির মধ্যে না জমা থাকে, তাহলে স্টোন ফরমেশনের সম্ভাবনা কমে যাবে অনেক। স্যার, ছোট বয়সী বাচ্চা যারা রয়েছে এবং অ্যাডাল্ট পার্সন যারা রয়েছে তাদের আসলে সারা দিনে কত লিটার পর্যন্ত পানি গ্রহণ করা উচিত, যেহেতু এখন প্রচণ্ড গরম চলছে? পানি খাওয়াটা ডিপেন্ড করে মানুষ কোথায় কাজ করছে, তার প্রফেশন, তার এনভায়রনমেন্ট, সব কিছুর উপরে। কমনলি ডিটারমাইন করার একটা উপায় আছে যে আমি পানি খাচ্ছি কতটুকু, ইউরিন তৈরি হচ্ছে কতটুকু, ইউরিনের কালার কি। যেমন একজন যে সারাদিনই এসির ভিতরে রুমে থাকে, কখনোই বাইরে যায় না, আমি বলবো সে 1 লিটার পানি খেয়েও কিন্তু ভালো থাকতে পারে। দেখতে হবে যে তার ইউরিনের কালার যদি পানির মতো ক্লিয়ার থাকে, তার বেশি পানি খাওয়ার দরকার নেই। অ্যাভারেজ আমরা বলে থাকি যে সাধারণ মানুষের টেম্পারেচার যদি খুব হট না হয় 1.5-2 লিটার পানি খাওয়া যথেষ্ট। কিন্তু যারা বাইরে কাজ করে, যেমন রিক্সা পুলার, এদের কিন্তু 4-5 লিটারও খেতে হয়, তারপরেও হাই কালার ইউরিন হয়। সো ডিপেন্ড করছে কে কোন প্রফেশনে কোন এনভায়রনমেন্টে কাজ করছে। মিডল ইস্টে যারা থাকে ওদের কিন্তু 4-5 লিটার পানি খেতে হয়, তারপরেও স্টোন হয়, কারণ ওখানে প্রচুর হিট, ডিহাইড্রেশন হয়, সো ওদের দরকার হয় বেশি পানি খাওয়া। স্যার, আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে কিডনি স্টোন নিয়ে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক, আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ। তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে, তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া। আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি যুক্ত খাবার। এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে। তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ শাকসবজি খাবেন, যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যা আমাদের সবার সামনে পাওয়া যায়, সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি, তা হলো গাজর। গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। তো আপনি যদি রেগুলার, বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন, তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে। এবং শুধু চোখ না, গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে। এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না। আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না। ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান, বিশেষ করে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন। দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার। এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন ফোন,
ল্যাপটপ এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটানা যখন আপনি ফোন দেখছেন অবশ্যই 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন। ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী। আমরা যতটুকু জানি যে কিডনি স্টোন রোগের ক্ষেত্রে আধুনিক চিকিৎসার একটা অন্যতম পাঠ হচ্ছে PCNL অথবা RIRS। এটি কি বাংলাদেশে হয়ে থাকে? এটা বাংলাদেশে নিয়মিত হয়। PCNL আগে থেকে হয়, আমরা এখন নতুন যে PCNL শুরু করেছি, আমি শুরু করেছি, সেটা হচ্ছে যে PCNL একটা ছিদ্র দিয়ে করা হয়। সেই ছিদ্রটা সরু হতে 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 আমরা এত সরু করে ফেলেছি, একটা পেনের থেকেও সরু হয়ে গেছে, এখন নিডলের মতো হয়ে গেছে। আমরা মিনি PCNL, মাইক্রো PCNL করি, তো ওই একটা নিডলের মতো ছিদ্র দিয়েও কিন্তু পাথর আনা যায়। আর একটা হচ্ছে রেডিয়েশন। PCNL করার সময় রেডিয়েশন লাগে। আমি এখন যেটা শুরু করেছি, রেডিয়েশন আমরা জানি সবাই শরীরের জন্য খারাপ, তো আমি আমার প্র্যাকটিসে এখন আলট্রাসাউন্ড দিয়ে করি। ওগুলো আলট্রাসাউন্ড দিয়ে করার জন্য কোনো রেডিয়েশন হয় না, পেশেন্টরা 100% সেফ থাকে। সো এই দুইটা নতুন অ্যাডিশন আমরা করেছি। PCNL এর ডায়ামিটার কমে এনেছে আর হচ্ছে আলট্রাসাউন্ড ব্যবহার করছি আমরা। স্যার, কিডনি স্টোন যেন না হয় সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? কিডনি স্টোন না হওয়ার জন্য হাইড্রেশন মেনটেন করতে হবে। প্রথমত পানি খেতে হবে, যেটা আমি বলেছি বারবার। ইনফেকশন থাকলে সাথে সাথে কমপ্লিটলি ইনফেকশন ট্রিটমেন্ট নিতে হবে। তারপরে কারো মেটাবলিক কজ পাওয়া গেলে, যেগুলো বলেছি আমরা, ওগুলো ট্রিট করতে হবে এবং হেলদি লাইফ লিড করতে হবে। এবং দেখতে হবে যে অনেকে পানি খায়, হয়তো একবারে 4 লিটার খায়, সারাদিন খেলো না, কিন্তু এটা না, কন্টিনিউয়াস সারাদিন খেতে হবে যাতে ইউরিনটা ক্লিয়ার কালার থাকে, তাহলেই কিন্তু। আর যে সমস্ত খাদ্য, যদি ক্যালসিয়াম অক্সালেট, স্টোন বিষয় অক্সালেট অ্যাভয়েড করতে হবে, ইউরিক অ্যাসিড স্টোন হলে রেড মিট অ্যাভয়েড করতে হবে, ইনফেকশন অ্যাভয়েড করতে হবে, এগুলো স্টোন প্রিভেন্ট করার উপায়। স্যার, আশা করি কিডনি স্টোন জনিত সমস্যা যাদের রয়েছে তারা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যথেষ্ট সচেতন হবে এবং কী কী করতে হবে, কী কী ট্রিটমেন্ট রয়েছে তারাও বিশেষভাবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এনটিভি এবং দর্শকদেরও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বন্ধ্যাত্বর 3টা কারণ আমরা সবসময় ধরে রাখি। একটা হচ্ছে নারীর ক্ষেত্রে, একটা পুরুষের ক্ষেত্রে, আর একটা হচ্ছে আনএক্সপ্লেইন, যে দুজনেরই কোনো কারণ খুব বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না, আনএক্সপ্লেইন। তো ইকুয়াল ফ্যাক্টর মেল এবং ফিমেল দুটোই আছে, কিন্তু ক্রমান্বয়ে এই হার বেড়ে যাচ্ছে। কারণ কি, যে এই যে আমাদের মা হবার জন্য যে সময়টা, নির্দিষ্ট সময়টা দেখা যাচ্ছে আমরা অনেক কর্মমুখর, অনেক ক্যারিয়ারের জন্য, বিভিন্ন কিছুর জন্য আমরা অনেক এজ রিলেটেড, বেশ বয়স হয়ে যাচ্ছে, তারপর আমরা প্রেগন্যান্সি প্ল্যান করছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbeat.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।